ওকে, মোটামুটি এই যে এই পার্ট গুলো আমরা মানে এতদূর পর্যন্ত যা যা আছে এগুলো আমরা দেখছি, অন্য বই দেখছি। আমরা এখন থেকে হাজারি বিস্তারের বই ফলো করবো। এরপরে মেনলি হচ্ছে আমরা এখন শুরু করব। দেখি দাঁড়াও আমি আগে কি আয়নিক সমীকরণ। জারণ বিজারণ কোথায়? আজকে আমরা যেটা দেখব জারণ বিজারণের বেসিক কনসেপ্টটুকু, আর হচ্ছে কিভাবে হচ্ছে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার হচ্ছে সমতাটা করি এইটা। তো আমরা আগেই পড়ছি, অনেক আগে পড়ছি যে জারণ কি বিজারণ কি। ইলেকট্রন কি দান করা জারণ না গ্রহণ করা? দেখো এখানে কি বলছে, জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। রেডক্স মানে কি? রেডক্সের দুইটা পার্ট, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে অক্স। রেড থেকে রেডাকশন মানে বিজারণ, আর অক্স থেকে হচ্ছে অক্সিডেশন মানে জারণ। দুইটা মিলে বলে হচ্ছে রেডক্স বিক্রিয়া অথবা জারণ বিজারণ বিক্রিয়া। এর মধ্যে জারণও হয় বিজারণ হয়, দুইটা মিলে একসাথে বলে হচ্ছে রেডক্স বিক্রিয়া। তো সংজ্ঞাতে আসো। কোথায় সংজ্ঞা দিছে হচ্ছে দেখো, আহ দেখো এখানে একদম সিম্পল ভাবে যদি সংজ্ঞা দাও, সেটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা বা বর্জন করা হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করা বা অর্জন করা হচ্ছে বিজারণ। ত্যাগ করাটা হচ্ছে মানে তুমি যদি ইলেকট্রন দাও, ইলেকট্রন দেওয়াটা হচ্ছে জারণ, আর ইলেকট্রন নেওয়াটা হচ্ছে বিজারণ। এটা একদম সিম্পলি বলছে। দেন আরেকটু সুন্দর মতো সংজ্ঞা দিচ্ছে, দেখো বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু অণু আয়ন ইলেকট্রন বর্জন বা ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। ইলেকট্রন বর্জনের ফলে অণু পরমাণু আয়নিত বা জারিত হয়। এটা পরে দেখবো আমরা। তো আমাদের এখন মাথা ব্যথা হচ্ছে জারণ বিক্রিয়া কি। জারণ বিক্রিয়া হচ্ছে যেই রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু অণু অথবা আয়ন ইলেকট্রন ত্যাগ করে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। সেম সংজ্ঞা, ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে বিজারণ বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। কারণ এখানে এক্সাম্পল হিসেবে কিছু দেখাইছে যে পরমাণু যেমন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, অণু যেমন হাইড্রোজেন ইলেকট্রন দিছে এভাবে, ক্যাটায়ন Fe2+ একটা ইলেকট্রন দিয়ে Fe3+ করছে, অ্যানায়নও দিতে পারে, যেমন অ্যানায়ন ইলেকট্রন দিয়ে Cl2 তৈরি করছে। এরকম যে কোনো কিছু হইতে পারে। তো আলটিমেটলি তোমার যদি ইলেকট্রন দান করে তখন তুমি ওইটাকে বলবা জারণ। সেম ভাবে বিজারণের ইয়েও দেখাইছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। দেন হচ্ছে তোমার আসো, রেডক্স বিক্রিয়া কি বলছে। দুইটা রেডক্স বিক্রিয়া হচ্ছে দুইটা যখন একসাথে আসে, যে বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান মানে ত্যাগ ও গ্রহণ ঘটে তাদেরকে রেডক্স বিক্রিয়া বলে বা জারণ বিক্রিয়া বলে। মানে একটা বিক্রিয়ার মানে একটাই বিক্রিয়া, এখানে বিক্রিয়ক গুলোর মধ্যে জারণও হচ্ছে বিজারণও হচ্ছে, দুইটা যখন একসাথে হচ্ছে। এটা স্বাভাবিক, কারণ তুমি যদি একটা ইলেকট্রন দাও আরেকজনকে তো সেটা নিতে হবে। তো তুমি ইলেকট্রন দিলা, এটা জারণ, and আরেকজন ওই ইলেকট্রনটা নিল, এটা বিজারণ। তো জারণ বিজারণ একসাথে ঘটলো, তুমি পুরা বিক্রিয়াটাকে একসাথে বললা রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। বুঝছো? এখানে ওইটাই বুঝাইতেছে। যেমন এখানে দেখো ম্যাগনেসিয়াম ইলেকট্রন দান করছে, অক্সিজেন ইলেকট্রনটা গ্রহণ করছে। তো একজনের জারণ হয়েছে একজনের বিজারণ হয়েছে।
এটা আরেকভাবে বোঝা যায়, আমরা হচ্ছে চার্জ দেখে বুঝতে পারি। এখানে যখন ম্যাগনেসিয়াম ছিল, ম্যাগনেসিয়ামে তো স্বাভাবিক অবস্থায় এর তো চার্জ জিরো, অক্সিজেনও চার্জ জিরো। দেখো +2 হয়ে গেছে, অক্সিজেন হয়ে গেছে -2। আমরা জারণ সংখ্যা বলি, সামনেই দেখবা। যদি জারণ সংখ্যা বেড়ে যায় তখন দেখি একরকম হবে, যদি কমে যায় তখন দেখবে একরকম হবে, সামনেই দেখবা। তো বুঝতে পারবা যে জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে। তো দেখো এখানে কিছু জারক পদার্থ, আচ্ছা আরেকটা জারক পদার্থ কারা, বিজারক পদার্থ কারা, এটা বোঝা লাগবে। তো জারক বিজারক আগে একদিন বলছিলাম যে মানে কনসেপ্টটা হচ্ছে আসে তুমি নিজে কি হচ্ছ এটার উপর না, তুমি অন্যকে কি করতেছো এটার উপর। জারক হচ্ছে যারা অন্যকে জারিত করে, নিজের বিচারিত হয়। জারক হচ্ছে যারা অন্যকে জারিত করে। জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করা। জারক, তুমি যদি একটা জায়গায় জারক রাখো, সে অন্যকে জারিত করবে, মানে জারকের উপস্থিতিতে আরেকজন জারণ দেখাবে, মানে আরেকজন ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে জারক কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। বুঝছো কি বলছি? জারক অন্যকে জারিত করবে, মানে জারক যদি একটা বিক্রিয়ায় উপস্থিত থাকে, আরেকজন জারিত হবে। জারক যদি একটা বিক্রিয়ায় উপস্থিত থাকে, অন্য একটা বিক্রিয়ক জারিত হবে, মানে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ওই ইলেকট্রনটা কে গ্রহণ করবে? এই জারকটা গ্রহণ করবে। তাহলে জারকের কি হবে? বিজারণ হবে। তো মনে রাখবা, জারকের বিজারণ হয়। দেখো জারক সবসময় ইলেকট্রন গ্রহিতা, ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ। তো আমি যদি লিখি জারক অন্যকে জারিত করে এবং নিজে বিজারিত হয়, আর বিজারক অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়। তো এখানে দেখো বিজারকের ব্যাপারে বলছে যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থটা ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অপর বিক্রিয়ককে জারিত করে তাকে বলে জারক। জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় এবং অন্যকে বিজারিত করে সে হচ্ছে বিজারক বা ইলেকট্রন দাতা। দেন বলছে যে পদার্থে ইলেকট্রন গ্রহণের, দেখো বিজারক, জারক কারা? জারক হচ্ছে যাদের বিজারণ হয়। যাদের বিজারণ হয়, বিজারণ হওয়া মানে ইলেকট্রন সে গ্রহণ করবে, এন্ড ইলেকট্রন নেওয়ার জন্য তো তার ইলেকট্রন নেওয়ার ক্ষমতা থাকা লাগবে। সেজন্য বলতেছে দেখো জারক পদার্থগুলার ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি তত সবল জারক। স্বাভাবিক, সে যেহেতু ইলেকট্রন নিচ্ছে, যে জারকের ইলেকট্রন নেওয়ার প্রবণতা বেশি সে তত শক্তিশালী। সেম ভাবে বিজারকের ক্ষেত্রে বলছে যে পদার্থের ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি সে তত সবল বিজারক, যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলা, কারণ এদের কক্ষপথের শেষ ইলেকট্রনটা অনেক দূরে থাকে, এরা সহজে ইলেকট্রনটা ত্যাগ করে দিতে পারে। তো এরা কি? এটা সবল বিজারক। সেম ভাবে আহ সবল জারক কারা? যারা ইলেকট্রনকে অনেক ভালোভাবে আকর্ষিত করতে পারে, নিজের দিকে নিতে পারে, ওরা হলো সবল জারক। তো এখানে এটাই বুঝাইছে, এখানে উদাহরণ হিসেবে দিছে দেখো গ্যাসীয় বিভিন্ন জারক, তরল জারক, এগুলো দেখবা জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য। দেন হচ্ছে এখানে আবার সুন্দর মতো লিখছে, সামারাইজ করছে। এবার আসো জারণ সংখ্যায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আজকে। জারণ সংখ্যা, আমরা আজকে জারণ সংখ্যার কিছু ক্যালকুলেশন দেখব। তো জারণ সংখ্যা কি দেখো বলছে, জারণ সংখ্যা হলো যে পরমাণু যতটি ইলেকট্রন চার্জ পূর্ণ বা আংশিকভাবে ত্যাগ করে বা হারায় ততটি পূর্ণ ধনাত্মক চার্জ। দেখো দেখো এটাকে সংজ্ঞা দিছে কোথায়, আগে দেখি এই জায়গায়, এটার থেকে এটা পড়ো। বলছে দেখো বিক্রিয়াকালে পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা অথবা জারণ অবস্থা বলে। এটা হলো জারণ সংখ্যার সংজ্ঞা। বলছে বিক্রিয়াকালে পরমাণুর ইলেকট্রন
ত্যাগ বা গ্রহণের ফলে, পরমাণু ইলেকট্রন যদি ত্যাগ করে বা গ্রহণ করে, এর ফলে সে কি হবে, হয় ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, নাহলে হচ্ছে ধনাত্মক আয়ন তৈরি হবে, না হলে হচ্ছে ঋণাত্মক আয়ন তৈরি হবে। তো এই আয়ন তৈরি হওয়ার পর যে চার্জের সংখ্যাটা থাকবে ওইটাকে বলতেছে জারণ অবস্থা। এটা যখন উদাহরণে যাবে তখন একটু ক্লিয়ার হবে। তো দেখো এখানে বলছে সোডিয়াম প্লাস আয়নের, সোডিয়ামের দেখো পরমাণুর, সোডিয়াম পরমাণুর ও এন মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার, ও এন মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার মানে হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা হচ্ছে +1, কারণ কি সোডিয়াম ছিল বিক্রিয়াকালে, বিক্রিয়ার পরে হয়ে গেছে সোডিয়াম প্লাস, তাহলে চার্জ কত, 1, এটা হচ্ছে তার জারণ সংখ্যা। সেম ভাবে তুমি যদি O-2 এর কথা চিন্তা করো, ওর জারণ সংখ্যা কত, -2, চার্জ, বুঝতে পারছো কেন হচ্ছে? সংজ্ঞা পড়ো, বিক্রিয়াকালে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে সৃষ্ট ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জের সংখ্যাটাকে, ধনাত্মক বা ঋণাত্মক যেমন একটা হইতে পারে, পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে, তো চার্জের সংখ্যাটাকে বলতেছে হচ্ছে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। যেমন সোডিয়াম প্লাসের হচ্ছে জারণ সংখ্যা 1, অক্সিজেন -2 এর জারণ সংখ্যা হচ্ছে 2। এখন এখানে দেখো অনেক কিছু বলছে, কখন কোন অবস্থায় কি হবে। তো একে একে আসো। মৌলিক অবস্থায় জারণ সংখ্যা হয় 0। মৌলিক অবস্থা বলতে যখন মৌলগুলো একসাথে থাকে, যেমন নাইট্রোজেন 2, অক্সিজেন 2, Cl2, P4, S8, এগুলো তো এদের হচ্ছে মৌল, মৌলিক গঠন, তাই না? H2, এগুলো হচ্ছে এদের মৌলিক গঠন। যখন এরা মৌলিক গঠন অবস্থায় থাকে তখন এদের জারণ সংখ্যা হয় হচ্ছে 0, কারণ এদের কোনো চার্জ নাই, এখানে ইলেকট্রন দিচ্ছেও না নিচ্ছেও না। দেন বলছে এক পরমাণু বিশিষ্ট আয়নের চার্জ, এক পরমাণু বিশিষ্ট আয়নের অক্সিজেন নাম্বার আয়নের চার্জের সমান। এক পরমাণু বিশিষ্ট আয়ন যেমন এই যে, এগুলো তো দ্বিপরমাণবিক ছিল। এক পারমাণবিক বলতে ধরো সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, ম্যাগনেসিয়াম 2+, এগুলোতে একটা পরমাণুর হিসাব হচ্ছে। একটা পরমাণুর যদি হিসাব হয় তখন তুমি এক পরমাণু বিশিষ্ট যে আয়নগুলো আছে এটার যে চার্জ থাকে ওইটাই ওর অক্সিডেশন নাম্বার, মানে ধরো এটার +1, এটার ক্ষেত্রে -1, এটার ক্ষেত্রে +2, এভাবে। দেন বলছে সমযোজী যৌগে যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটির জারণ সংখ্যা ঋণাত্মক এবং অপরটির জারণ সংখ্যা যোজনী অনুসারে ধনাত্মক। সমযোজী যৌগ মানে শেয়ার করছে, তো যেমন একটা সমযোজী যৌগ এখানে দিছে HCl, বলছে এখানে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে HCl এর তড়িৎ ঋণাত্মকতা বেশি কার, ক্লোরিনের, তার জারণ সংখ্যা ঋণাত্মক, মানে ক্লোরিনের জারণ সংখ্যা নেগেটিভ হবে, এটা আমি বুঝতে পারতেছি। তাহলে হাইড্রোজেনে কি হবে, পজিটিভ হবে। দেন বলছে আহ জারণ সংখ্যা যোজনী অনুসারে ধনাত্মক। এখন একজনের ঋণাত্মক হয়েছে আরেকজনের এটা তো পজিটিভ হবে, এখন কত হবে, আমরা জানি দুইজনের হাত একটা, সো এর +1 এর -1, এই যে +1 -1। দেন বলছে দেখো যৌগের নিরপেক্ষ বা আধানবিহীন অণুতে উপস্থিত সবকয়টি পরমাণুর জারণ সংখ্যার যোগফল 0 হয়। যৌগ যদি নিরপেক্ষ অবস্থায় থাকে, তাহলে যৌগ যদি নিরপেক্ষ বা আধানহীন অবস্থায় থাকে, তখন হচ্ছে সবকয়টি পরমাণুর জারণ সংখ্যা যদি তুমি যোগ করো, যেমন HCl, HCl টোটাল তো কোনো আয়ন নাই, H একটা আয়ন হইতে পারে, H+ আয়ন, Cl- আয়ন, এগুলো আলাদাভাবে আয়ন, বাট তুমি যখন যৌগ হিসেবে দেখবা HCl তো কোনো আয়ন না। তো HCl এর যতগুলা পরমাণু আছে তুমি যদি এর আধান গুলাকে যোগ করো, জারণ সংখ্যাকে যোগ করো, +1 -1, তুমি পাবা 0, যোগফল 0। বুঝছো? দেন বলছে দেখো পর্যায় সারণী অনুযায়ী জারণ সংখ্যা ইয়া করা যায়, যেমন গ্রুপ ওয়ানে যারা থাকে এদের হচ্ছে +1 হয়, সোডিয়াম, তারপর পটাশিয়াম, এগুলা। গ্রুপ 2 এর এদের হয় +2, গ্রুপ 3 এদের হয় +3। দেন হচ্ছে দেখো হাইড্রোজেনের দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ধাতব হাইড্রাইড একরকম হয়, অধাতুর হাইড্রোজেনে একরকম হয়, একটাতে +1 একটা -1। তো দেখো অধাতুর হাইড্রাইড মানে কি, HCl, HCl এ হাইড্রোজেন +1, কিন্তু ধাতব হাইড্রাইড মানে ধরো NH, সোডিয়ামের তো +1, তাইলে হাইড্রোজেনের কত, -1, এই জায়গায় হাইড্রোজেনের +1, ক্লোরিনের হচ্ছে -1।
তাহলে একই হাইড্রোজেন দুইটা জায়গায় দুই রকম, এক জায়গায় +1 এক জায়গায় -1, তাই না? তো হাইড্রোজেনের দুই ধরনের হইতেছে। অক্সিজেনের দেখো আরো ভ্যারাইটি আসবে। পার অক্সাইডে -1, সাধারণ জেনারেল অক্সাইডে হচ্ছে -2, যেটা আমরা দেখতেছি নর্মালি দেখি। আর যদি সুপার অক্সাইড হয়, যেমন KO2 বলে দিছে, এরকম আরো অনেক সুপার অক্সাইড আছে। সুপার অক্সাইডে হাফ, এগুলো এমসিকিউ তে আসে। আর তোমাদের কোন চ্যাপ্টার আমার খেয়াল নাই, কোন একটা চ্যাপ্টারে পার অক্সাইড, সুপার অক্সাইড, জেনারেল অক্সাইড, সম্ভবত চ্যাপ্টার 3 তে, আমরা এই পার্টটা দেখি নাই। ওখানে হচ্ছে এগুলার ব্যাপারে আরো অনেক ডিটেলস লাগছে, এগুলো আসলে মনে থাকে না এত। Just মনে রাখা লাগে যে পার অক্সাইডে হচ্ছে -1 হয়, সুপার অক্সাইডে হাফ হয়। যেমন দেখো একটা সুপার অক্সাইড দিছে KO2, এটা একটা সুপার অক্সাইড, আমরা জানি এখানে পটাশিয়ামের তো +1 হবে, তাহলে অক্সিজেনের কত হবে? -1/2 -1। ইন্টু 2, একটা অক্সিজেনের -1/2, দুইটা মিলে -1 হবে। কারণ এইটুকুর তো পুরাটার তো -1 বানাইতে হবে, এই পুরাটুকুর -1 বানাইতে হইলে একটা অক্সিজেনের -1/2 বানাইতে হবে। হ্যালো। হ্যাঁ, এই তো কারেন্ট আসলো আমার। থামো, নেটটা কানেক্ট হোক। ওকে, দেন দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা যেটা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলার কত হয়? -1 হয়। দেন গ্রুপ 17, একই কথাই বলছে আসলে, এই গ্রুপ 17 এটাই, এদের -1 হয়, দুইটা একই কথা। দেন তোমার আন্তঃ হ্যালোজেনিক, দেখো নর্মালি হ্যালোজেনের -1 হয়, কিন্তু যখন আন্তঃ হ্যালোজেনিক যৌগ গঠে, মানে হ্যালোজেন আরেকটা হ্যালোজেনের সাথে যখন যৌগ গঠন করে, যেমন আয়োডিন ক্লোরাইডের সাথে গঠন করতে পারে, ব্রোমিন ক্লোরাইডের সাথে গঠন করতে পারে, যেমন এগুলা এগুলা আন্তঃহ্যালাইড যৌগ। এগুলা যদি হয়, তখন দেখা যায় একজনের প্লাস হয় একজনের মাইনাস হয়। দেখো বলছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলটার হচ্ছে -1 হবে, আর অন্যটার হচ্ছে +1 হবে। যেমন আয়োডিন ক্লোরিন, এর মধ্যে ক্লোরিনটা অধিক তড়িৎ ঋণাত্মক, ক্লোরিনের হবে -1, আয়োডিনটা হয়ে যাবে তখন +1। জিনিসটা এইরকম। তো জারণ সংখ্যা বের করার জন্য আমাকে এই পার্টগুলা, এই জিনিসগুলা আমাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? এখন আসো একে একে ক্যালকুলেট করা। তোমাকে এগুলো হচ্ছে বেসিক। এখন তোমাকে দিবে যে এই জিনিসটা, সেটা হচ্ছে এইটা। কি বলছে দেখো, হেক্সাসায়ানোক্রোমেট, হেক্সাসায়ানোক্রোমেটের দেখো কি বলছে, হেক্সাসায়ানোক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করো। তো প্রথমে দেখো এটা একটা আয়ন, পুরাটুকু তো একটা আয়ন, পাওয়ার কত? -3। আমরা জানি নর্মালি একটা যৌগ থাকলে পাওয়ার হয় 0, কিন্তু এটা যেহেতু আয়ন, এটা টোটাল পাওয়ার হবে কত? -3। সেই -3টা বাইরে। আমি যেটা দেখবো, আমি এখানকার কোনটা কোনটা পাওয়ার জানি। আমার ক্রোমিয়ামেরটা, ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে আননোন, তো এটাকে ধরো আমি ধরলাম এক্স। সায়ানাইডের কত? সায়ানাইডের সায়ানাইডের জারণ সংখ্যা হচ্ছে -1, কারণ সি আমরা লিখি না CN মাইনাস, সায়ানাইডের, সায়ানাইডটা একটা আয়ন, তো সায়ানাইড মাইনাস, তো এটার চার্জ -1, তো সায়ানাইডের জারণ সংখ্যা হচ্ছে -1। দেখো সায়ানাইডের জারণ সংখ্যা হচ্ছে -1, তাইলে এখানে কয়টা আছে? 6টা আছে, তাহলে -1 ইন্টু 6, তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস -1 ইন্টু 6, এটা তো মাঝখানের পাওয়ার, ইকুয়ালস টু কত? টোটাল পাওয়ার মানে -3। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু পাবো, দেখো +3। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3। বুঝছো কি করছে?
বুঝতে পারছো? দেখো আরো দেখি সামনে। এখানে বলছে H3PO4, এখানে পি এরটা বের করার কথা। এখানে আমরা জানি হাইড্রোজেনে কত, +1। হাইড্রোজেনে +1 জানি না? জি ভাইয়া। জানি। তাহলে হাইড্রোজেনেরটা হচ্ছে, আমি ধরি পি এরটা হচ্ছে এক্স, হাইড্রোজেনে হচ্ছে +1 × 3, অক্সিজেন হচ্ছে -2 × 4। যেহেতু কোনো এটা কোনো আয়ন না, আমি লিখতে পারি এই পুরাটুকুর যোগফল ইজ ইকুয়ালস টু 0, মানে হচ্ছে 1 × 3 + x -2 × 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x ইজ ইকুয়ালস টু পাবো হচ্ছে 8 -8 5, x ইজ ইকুয়ালস টু পাবো হচ্ছে 5। সো ফসফরাসের জারণ সংখ্যা হচ্ছে 5। বুঝতে পারছো? সেম ভাবে এখানে ধরো +1, আর এখানে হচ্ছে -2 × 4, আর এটার হচ্ছে x, যোগফল 0, তাইলে হচ্ছে আমি কত পাবো, x ইজ ইকুয়ালস টু 7 পাবো। সেম ভাবে এখানে +1 × 2 -2 × 3, আর এটা হচ্ছে x, তাইলে সবগুলা যোগ হবে, যোগ হইলে তুমি ইজ ইকুয়ালস টু 0 যদি লিখো, তাইলে ওইদিকে যে 6, সেটাকে 2 বাদ দিলে সালফারে হবে 4। বুঝতেছো কেমনে হচ্ছে? জি। এখানে আহ দেখো আরো ক্যালকুলেশন দেখাইছে, মানে এগুলো আসলে প্র্যাকটিসের উপর। এখানে অনেক কিছু ক্যালকুলেশন দেখাইছে, জাস্ট দেখবা আর করবা। এখানে বলছে দেখো, এইটার আয়ন সংকেত নিম্ন গণনা করা হলো, এইটার প্রভৃতি যৌগ এবং আয়নে করা হলো, মনে করি সংশ্লিষ্ট। দেখো এখানে অনেক অনেক কিছু বলছে। H3PO4, H3PO4 এ স্টার দিয়ে দিছে, মানে পি এরটা বের করতে হবে। আমরা একটু আগে বের করলাম, 5 আসলো। AClO4 7 আসলো, এটাতে 4 আসলো। কিভাবে বের করতেছে? তোমার পি এরটা বের করতে বলছে, পি এরটাকে ধরছে এক্স। হাইড্রোজেন 3টা ছিল, হাইড্রোজেনের পাওয়ার হচ্ছে মাইনাস, 3টার হচ্ছে ×3। অক্সিজেনের হচ্ছে -2, 4টা ছিল দেখে 4, ইজ ইকুয়ালস টু কত হবে, 0। তাহলে এখন কি এক্সটাকে একদিকে রেখে ইয়া করলে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবা। পুরাটা এইভাবে করছে। দেন এখানে হচ্ছে দেখো এটাতে আয়ন ছিল দেখে ইজ ইকুয়ালস টু -3 লিখতে হয়েছে, 0 আর লিখতে পারো না। সেম ভাবে এখানে +2 চার্জ ছিল দেখে এখানে +2 লিখতে বলছে। একই সিস্টেম, যদি আয়ন থাকে, পুরো জিনিসটা যদি আয়ন হয়, তাহলে তোমাকে আয়নের চার্জ ইজ ইকুয়ালস টু আয়নের চার্জটা লিখতে হবে। আর যদি নর্মাল যৌগ হয়, আয়ন না হয়, তখন ইজ ইকুয়ালস টু 0 হবে, কারণ আমরা জানি যৌগিক অবস্থায় ইয়াটা 0 হয়, যোগফলটা 0 হয়। এটা আমরা স্বাভাবিক ইয়াতে বলছি যে নিরপেক্ষ বা আধানবিহীন হইলে যোগফলটা 0 হবে। তো ওই কনসেপ্ট থেকে তোমাকে এক্স এর ভ্যালু গুলা বের করতে হবে। সো তোমার কাজ যেটা, তুমি হচ্ছে এই জায়গায় যেগুলো দেওয়া দেওয়া আছে এগুলা বের করবা, সাথে এগুলারও বের করবা দরকার হলে। এখানে ধরো ম্যাঙ্গানিজের, এখানে পি এর, এখানে হচ্ছে আয়োডিনের, আর এখানে হচ্ছে ধরো ক্লোরিনের, এগুলো বের করবা। দেন আসো এখন হচ্ছে, এটা ছিল জারণ সংখ্যা। জারণ সংখ্যা তোমাকে বের করতে দিবে, তোমাকে ক্লিয়ার কাট কথা বলবে, তোমাকে বলবে এই যৌগটা দিবে, যৌগটা দিয়ে বলবে এখানে সিআর এর জারণ সংখ্যা কত বের করো, এটাই প্রশ্ন। দেন দেখো বলছে রেডক্স বিক্রিয়ায় জারক বিজারক শনাক্তকরণ। এই জারণ সংখ্যা দিয়ে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়াতে কোনটা জারক আর কোনটা বিজারক এটা শনাক্ত করা যায় কিভাবে। দেখো বলছে আহ জারণ হইলে অক্সিডেশন নাম্বার কমে যায়, আর বিজারণ হইলে অক্সিডেশন নাম্বার বেড়ে যায়। কিভাবে দেখো, এখানে একটা বিক্রিয়া ছিল, এটা টোটাল বিক্রিয়া দেওয়া। এই জায়গায় আমরা যদি জারণ সংখ্যাগুলো লিখি, এর জারণ সংখ্যা -2, এর হচ্ছে +2, অক্সিজেনের -2, এর হচ্ছে +2, জাস্ট মাথার উপর লিখতেছি। এখানে প্লাম্বাম, এটা তো একটা সলিড, ও নিজে একা, তো এর পাওয়ার কত, 0। এখানে যেমন অক্সিজেনের -2 দুইটা ছিল, তাহলে কার্বনের হচ্ছে +4। এতটুকু ক্লিয়ার কিভাবে লিখছি? জাস্ট মাথার উপর জারণ সংখ্যাগুলো লিখছি। এখন খেয়াল করো, এখানেও প্লাম্বাম আছে, তো এখানেও প্লাম্বাম আছে। এখানে ছিল +2, এখানে হয়ে গেছে 0। কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? হ্যালো ভাইয়া। বলতেছি দেখো জারণ সংখ্যাগুলো মাথার উপর লিখলাম, এবার দেখো দুই দিকেই প্লাম্বাম ছিল, পিবি। এখন জি। বামে আর ডানে দেখো, এক এক জায়গায় ছিল +2, এক জায়গায় ছিল 0, তাহলে কমলো না বাড়লো?
সমান আছে তো। সমান কেমনে আছে? +2 থেকে 0 হইছে। কমছে কেন? কমছে। সেম ভাবে দেখো, কার্বনের ছিল +2 হয়ে গেছে +4, এটা কমছে না বাড়ছে? ও, এটা বাড়ছে। এটা কমছে, এটা বাড়ছে। আমরা কি দেখলাম? বৃদ্ধি পাইলে বিজারণ, হ্রাস পাইলে জারণ। তাইলে এই জায়গায় প্লাম্বামেরটা হ্রাস পাইছে, তাইলে প্লাম্বাম কি হয়েছে? বিজারিত হয়েছে। কমছে যেহেতু, বিজারিত, বিজারণ। দেখো জারণ হইলে, আচ্ছা জারণ হইলে উল্টা বলছি, জারণ হইলে কমে। তো এর যেহেতু কমছে, ও হচ্ছে জারিত হয়েছে। কমছে মানে কি? ইলেকট্রন দিয়ে দিতে নাকি? হুম, কমছে মানে কি? +2 থেকে যদি 0 হয়, সে কি ইলেকট্রন দিছে না নিছে? কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তুমি আমাকে দেখো, তুমি প্রথমে দেখো এই জারণ সংখ্যাগুলো যে মাথার উপর লিখছি, এটা তো হ্যাঁ, বুঝছো। কিন্তু আমি ডাটাটা অন করি, নেট আচ্ছা, প্রবলেম হচ্ছে। জি ভাইয়া। দেখো এইখানে যে মাথার উপর জারণ সংখ্যাটা লিখছি, এটা তো বুঝছো। বাম দিকে ডান দিকে হ্যাঁ, সবার জারণ সংখ্যা লিখছি। এবার এখানে খেয়াল করো, এখানে বলছে বিজারক যারা, বিজারক কি করে? বিজারণ ঘটায়, এক বা একাধিক ইলেকট্রন হারায়, নিজের জারণ করে। মানে বিজারক নিজের জারণ করবে, আর জারক যারা তারা জারণ ঘটাবে, মানে অন্যের জারণ ঘটাবে, নিজের বিজারণ করবে। তো এখন যেটা এখানে খেয়াল করতে হবে, আমি এখানে দেখতেছি প্লাম্বামের ইয়েটা কমছে, জারণ সংখ্যাটা কমে গেছে বামে আর ডানে। আর এদিকে কার্বনের বামে আর ডানে জারণ সংখ্যাটা হচ্ছে বাড়ছে। তো এখানে খেয়াল করো যে বলছে প্লাম্বাম পরমাণুর জারণ সংখ্যা 2 থেকে হ্রাস পেয়ে 0 হয়েছে। হ্রাস পাওয়া মানে কি? একটা মানুষের +2 থেকে 0 কখন হবে? যখন সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে তখনই হইতে পারবে। জি। মানে কি, সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে তো 0 হয়েছে। ইলেকট্রন গ্রহণ করা মানে কি? ইলেকট্রন গ্রহণ করে মানে জারণ। হুম, বিজারিত হওয়া। জি ভাইয়া, জারক। গ্রহণ করা মানে তো বিজারিত হওয়া। কমছে মানে কি? সে গ্রহণ করছে। গ্রহণ করছে। কমছে মানে সে ইলেকট্রন নিছে, তো সে বিজারিত হয়েছে। সেম ভাবে এর বাড়ছে, +2 ছিল +4 হয়েছে, মানে কি বাড়ছে, সে ইলেকট্রন দিছে, মানে সে জারিত হয়েছে। তাইলে এখানে এইটা কি, জারক নাকি বিজারক? যেহেতু তার বিজারিত হয়েছে, যেহেতু সে বিজারিত হয়েছে, সে হচ্ছে একটা তাহলে কি জারক? জারক। সে হচ্ছে একটা জারক। জা- যেহেতু CO2 এইটাতে যেহেতু জারিত হয়েছে, সে একটা বিজারক। জারক। তাই না? কারণ নিজের উপর যেটা হয় ওটা তো উল্টা। বিজারক তো জি ভাইয়া। নিজে বিজারিত হয় না, নিজে জারিত হয়। তো যার জারণ হবে সে তো বিজারক। তো এখানে সিও এর জারণ হয়েছে, তো এটা বিজারক। পিবিও এর বিজারণ হয়েছে, সে জারক। বুঝতে পারছো কিভাবে হচ্ছে? একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, তাইলে বুঝতে পারবা। প্রথমে খেয়াল রাখবা জারণ সংখ্যাটা কমছে না বাড়ছে। আর সিম্পলি মনে রাখতে হলে জারণ সংখ্যা কমা মানে হচ্ছে বিজারণ হওয়া, আর জারণ সংখ্যা বাড়া মানে জারণ হওয়া। মনে রাখতে হইলে, বাট এটা বোঝা যায়। তুমি জারণ সংখ্যা যদি কমে দেখবা, চার্জ কমে যায় কখন? যখন তুমি ইলেকট্রনটা দিবা, পজিটিভ চার্জ থেকে 0 হয়ে যাবে, বা পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জ হবে কখন? যখন তুমি ইলেকট্রন নিবা, মানে জারিত হবা, কি বলে বিজারিত হবে, ইলেকট্রন গ্রহণ করতেছে। আর চার্জ যখন কমে যায়, মানে চার্জ বাড়বে কখন? যখন তুমি ইলেকট্রন দিচ্ছ। তুমি ইলেকট্রন দিবা, তোমার চার্জ পজিটিভ হইতে থাকবে, তত বেশি হয়ে যাবে, +2 থেকে +4 হবে, 0 থেকে +2 হবে, এরকম হবে। তো এই কনসেপ্টটা বোঝা যায়, দেখলে বোঝা যায়। সেটা একটু ঠান্ডা মাথায় দেখবা। দেন এখানে ওইটাই লিখছে অ্যাকচুয়ালি। এখানে উদাহরণ হিসাবে আরো দেখাইছে, যেমন ধরো SNO, এর ছিল -2, তাহলে এর হচ্ছে +2। এখানে দিয়ে লিখি -2, এর হচ্ছে +2। তাহলে কার্বনের কত? সলিড যেহেতু 0, এই জায়গায়
Sn সলিড মানে Sn0, এর হচ্ছে -2, এর +2। এবার চিন্তা করো, Sn যেটা ছিল +2 থেকে 0 হইছে, কার্বন 0 থেকে +2 হইছে, বাড়লো কার কমলো কার? দেখো Sn এরটা কমে গেছে, +2 থেকে 0 হইছে, মানে সে ইলেকট্রন নিচে না দিছে? নিচে। আর এখানে ইলেকট্রন সে দিছে, মানে এখানে হচ্ছে জারণ হইছে, এখানে বিজারণ। বিজারণ হইছে। তাহলে আমি বলতে পারি এইটা হচ্ছে একটা জারক, এই কালিতে লিখি, এইটা হচ্ছে একটা জারক, আর এইটা হচ্ছে একটা বিজারক। বুঝছো? এটা হলো কনসেপ্ট। Yeah. তুমি ঠান্ডা মাথায় দেখবা, আজকে আমরা এটাই দেখবো যে জারণ বিজারণের জিনিসটা, আমরা কোনো অঙ্ক করবো না আজকে। দেন হচ্ছে সামনে দেখি, এখানে আরো দেখাইছে কোনটা জারণ কোনটা বিজারণ, এভাবে দেখাইছে, এগুলো একটু দেখবা। শত জারণ, এগুলো আমরা দেখবো, এগুলো আমরা এখন যাচ্ছি না। অর্ধ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, ওকে, এখানে এটা আমরা দেখছি অলরেডি। এগুলো আসে, এগুলো দেখবো আমরা, এগুলো হচ্ছে কনসেপ্ট দেখবো। আজকে আমরা যেটা দেখবো মেইনলি সেটাতে চাই। হ্যাঁ, আসছে। তো আমাদের যেটা কাজ, আমরা হচ্ছে আজকে দেখতেছি, এইটা হচ্ছে স্কিপ করে পড়াইতেছি আসলে, সামনে হচ্ছে আমরা আবার অঙ্ক থেকে আবার সিরিয়ালি আসবো। জারণ বিজারণটা জাস্ট দেখা রাখতেছি। তো জারণ বিজারণের বিক্রিয়াটা দেখবো আজকে আমরা, কিভাবে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াকে সমতা করতে হয়। তো এখানের জন্য আমাকে এই টেবিলটার কিছু জিনিস মনে রাখতে হয়, যেমন তোমাকে এখানকার যেটা লাগবে, KMnO4 অম্লীয় অবস্থায় আর ক্ষারীয় অবস্থায় কি হয়। KMnO4 যখন তোমাকে কোনো ইয়াতে দিবে, অম্লীয় অবস্থা মানে KMnO4 এর সাথে, দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ, KMnO4 এর সাথে কোন অম্লীয় অবস্থা বলতে এর সাথে কোনো অ্যাসিড থাকবে, সাপোজ নেট গেল, নেট গেল, স্ক্রিন দেখা যাচ্ছে না মনে হয়, দাঁড়াও আবার শেয়ার দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? Yeah. ওকে। অম্লীয় অবস্থা বলতে বোঝায় যে এখানে KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কোনো অ্যাসিড থাকবে, যেমন তোমার সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরকম কোনো অ্যাসিড দিয়ে দিবে। আর ক্ষারীয় অবস্থা বলতে বোঝায় এর সাথে কোনো ক্ষার থাকবে, ধরো কস্টিক সোডা, কস্টিক পটাশ, এরকম কিছু একটা দিয়ে দিবে। তো দুইটা অবস্থায় দুই ধরনের উৎপাদ তৈরি হয়, ওই উৎপাদটাই মেনলি মনে রাখতে হয়। তো অম্লীয় অবস্থায় মনে রাখতে হবে তোমার KMnO4 মানে কি, KMnO4 এর আয়ন দুইটাকে যদি তুমি ভাঙো, তুমি কি পাবা? একটা পাবা হচ্ছে Mn আয়ন, KMnO4 কে যদি তুমি ভাঙো, KMnO4, একটা পাবা হচ্ছে K প্লাস আয়ন, আর একটা পাবা MnO4 আয়ন। এই MnO4 আয়নের চার্জ কত? K প্লাসের যদি +1 হয়, এটার পাওয়ার হবে -1, এটা বলছে। তো আমার লেফট হ্যান্ড সাইডে থাকে হচ্ছে MnO4 -1 আয়ন, আর রাইট হ্যান্ড সাইডে কি তৈরি হবে এটা মেইনলি ডিপেন্ড করে এটা হচ্ছে অম্লীয় নাকি ক্ষারীয়। অম্লীয় যদি হয় তাহলে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস তৈরি হয়, আর যদি ক্ষারীয় হয় এইটা থেকে MnO2 তৈরি হয়। তফাৎ কি? তফাৎ হচ্ছে অম্লীয় অবস্থায় সে 5টা ইলেকট্রন গ্রহণ করে, ক্ষারীয় অবস্থায় সে 3টা ইলেকট্রন গ্রহণ করে, এটা হলো তফাৎ। দেন পটাশিয়াম ডাইক্রোমেট থাকতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট থেকে Cr3 আসে, Cr3 আসে। পটাশিয়াম ডাইক্রোমেট কেমনে পেয়েছে? একইভাবে K2 Cr2O7, তুমি যদি K2 এর চার্জ ধরো, K2 এর চার্জ কত? একটা কে হচ্ছে +1, দুইটা কে এর হচ্ছে, এর চার্জ হবে +2, তাইলে Cr2O7 এর চার্জ কত হবে? -2, এই যে -2। তো Cr2O7 থেকে তৈরি হয় Cr3।
And এখানে দুইটা সিআর3 কেন লিখছে, কারণ হচ্ছে সিআর2, এখানে তো সিআর থাকে দুইটা, তাইলে এটা যখন বাম দিকে আসবে এখান থেকে তো তুমি দুইটাই সিআর2 পাবা। এখানে দুইটা ক্রোমিয়াম ছিল, তুমি তো বাম দিকেও দুইটাই ক্রোমিয়াম পাবা, এই জন্য এটা লিখছে। তো সিআর একটা লাগবে। দেন তোমার Fe3 এরটা লাগবে। Fe3 থেকে Fe2 তৈরি হইতে পারে। কয়টা ইলেকট্রন আদান প্রদান হবে? তিনটা। এখানে ছয়টা। ইলেকট্রন আদান প্রদান গুলো মনে রাখতে হবে। দেন আয়োডিন থাকতে পারে, আয়োডিন থেকে আয়োডাইড তৈরি হয়। আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন এগুলো যদি দেওয়া থাকে আয়োডাইড তৈরি হবে। কপার 2+ দেওয়া থাকলে ওখান থেকে কপার 1+ তৈরি হবে। দেন তোমার H2O2 আয়ন যদি থাকে, H2O2 থেকে তুমি যদি হাইড্রোজেনের ইয়াটা করো, হাইড্রোজেনের +2, +1 × 2, আর অক্সিজেনের হচ্ছে -2, মানে এখানে একটা অক্সিজেনের হচ্ছে -1 হিসেবে কাজ করতেছে। এটা হচ্ছে পার অক্সাইড। তো এইটা হলো আয়ন। এই আয়নটা থেকে কি তৈরি হবে? 2O2 আয়ন তৈরি হবে। তো এই কি তৈরি হচ্ছে এই জিনিসটা মাথায় রাখা লাগে বিক্রিয়ার ক্ষেত্রে। এটা আরেকটু ক্লিয়ার হবে যখন আমরা বিক্রিয়াটা শুরু করব। সাথে এখানে দেখো আরো অনেকগুলা দিছে। থায়োসালফেট, থায়োসালফেট থেকে SO4 এটা তৈরি হয়, এটা লাগবে। দেন তোমার H2SH টা লাগবে, H2SO থেকে এটা তৈরি হয়। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এটা লাগবে। 2+ দেওয়া থাকলে 3+ তৈরি হয়। 3+ থেকে Fe2+ থেকে 3+ হবে, Fe3+ থাকলে 2+ হবে। মানে একবার যা মানে একবার ইলেকট্রন নিবে, Fe3+ থাকলে কি হবে, সেই ইলেকট্রন নিয়ে 2+ তৈরি হবে, আর যদি 2+ দেওয়া থাকে সেই ইলেকট্রন দিয়ে 3+ তৈরি হবে। এরকম আসলে ইন্টারচেঞ্জ, তো এগুলো একটা একটার সাথে লিঙ্ক। SN2+ থেকে SN4+ হয়, আবার SN4+ থাকলে SN2+ হবে, এরকম। আমরা একটু আগে দেখছি আয়োডিন, ক্লোরিনের এগুলো যদি পরমাণু যুগলগুলো থাকে তখন ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড তৈরি হয়। সেম ভাবে তোমার যদি আয়োডাইড, ব্রোমাইড এগুলো দেওয়া থাকে ওখান থেকে আয়োডিন তৈরি হবে, ক্লোরিন তৈরি হবে, উল্টাটা। সেম পার অক্সাইডের এটা বলছে অক্সিজেন তৈরি হবে। তো আমরা এগুলো দেখবো। তো এই দুইটা ছক হচ্ছে ইম্পর্টেন্ট, এখান থেকে আমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে, কারণ আমাকে তো বুঝতে হবে কয়টা ইলেকট্রন নিচ্ছে, কয়টা ইলেকট্রন দিচ্ছে, বাট এগুলো অনেক সময় মুখস্থ হয়ে যাবে। সো আসো আমরা অ্যাকচুয়ালি করবোটা কি। করবোটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় দেখো বলছে যে কোথায়, উম, প্রশ্ন পড়ি আগে। ওকে, দেখো এখানে পড়ছে, দেখো এই জায়গা থেকে পড়ো। যখন অম্লীয় দ্রবণে রিডক্স বিক্রিয়া ঘটে, অম্লীয় দ্রবণে বলে দিছে রেডক্স বিক্রিয়া ঘটে, সমতাকরণে এইচ আয়ন আর পানি সংশ্লিষ্ট থাকে। আমার মাথা ব্যথা নাই। বলছে অম্লীয় দ্রবণে ডাইক্রোমেট আয়ন জারক এবং আয়রন আয়ক বিজারকের মধ্যে সমতা সাধন করা হইল। মানে এখানেও হচ্ছে কোনো কিছু পটাশিয়াম ডাইক্রোমেট আয়ন দিছে, সাথে হচ্ছে কোনো আয়রন 2 আয়ন, মানে Fe2+ আয়ন, আর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে তুমি ক্রোমেট পাইছো। And অবস্থাটা হচ্ছে অম্লীয়, এটা বলে দিছে। এন্ড বলছে এখানে জারণ বিজারণের সমতাটা করো। সো আমার বিক্রিয়ায় উপস্থিত আছে কি কি? Fe2+, যেখান থেকে আমি জানি কি তৈরি হবে, Fe3+ তৈরি হবে। আরেকটা আছে হচ্ছে Cr2O7-2, এখান থেকে আমি জানি কি তৈরি হবে, দুইটা ক্রোমিয়াম 3+ আয়ন তৈরি হবে। এইটুকু আমি ছক থেকে পাইছি, এটা আমি জানি। বুঝছো? এখন কোনটা জারণ কোনটা বিজারণ? Fe2+ থেকে Fe3+ তৈরি হয়, এটা কি জারণ না বিজারণ? এখানে একটা ইলেকট্রন দিচ্ছে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর এখানে কি হবে, ইলেকট্রন গ্রহণ করবে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। কিন্তু কয়টা ইলেকট্রন গ্রহণ করবে এটা এখন ফ্যাক্ট। সো এইটাই মেনলি এই ছক থেকে, টেবিল থেকে আসবে। দেখো ক্রোমিয়ামের কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন গ্রহণ করবে। কেন 6টা ইলেকট্রন কেন গ্রহণ করবে? কারণ দেখো এখানে ক্রোমিয়ামের চার্জ কত, এই জায়গায় Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? 6। অক্সিজেনের দেখো, আমার এখানে যদি আমি ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা বের করতে চাই তাহলে আমি কি করব? ক্রোমিয়ামেরটা যদি এক্স ধরি, আমি লিখবো 2x। অক্সিজেনের -2 × 7 ইজ টু টোটালটা চার্জ হচ্ছে -2, তাইলে 2x টু -14, ওইদিকে যে প্লাস হয়ে যাবে, মানে তুমি পাবা 12। তাইলে x টু পাবো হচ্ছে 6। তাইলে এখানে একটা ক্রোমিয়ামের হচ্ছে 6, তাহলে দুইটা ক্রোমিয়ামের কত? 12, রাইট? দুইটা ক্রোমিয়ামের +12 হয়ে যাচ্ছে।
একটা ক্রোমিয়ামের হচ্ছে 6, বাট দুইটা ক্রোমিয়ামের হচ্ছে 12, মানে তুমি +12 পাচ্ছ। অথচ এখানে চার্জ কত? একটা ক্রোমিয়ামের হচ্ছে +3, ক্রোমিয়াম আছে দুইটা, মানে তুমি পাবা +6। তাহলে এই +12 থেকে +6 বানাইতে হইলে কয়টা ইলেকট্রন লাগে? 6টা ইলেকট্রন নিতে হয়, তাই না? 6টা ইলেকট্রন যদি সে পায় তাহলে সে এটা তৈরি করতে পারবে। মানে কি, এখানে আমার 6টা ইলেকট্রন লাগবে। কারণ Fe2+ একটা থেকে কয়টা ইলেকট্রন আসে? একটা। তাহলে 6টা ইলেকট্রন পাওয়ার জন্য কি করতে হবে? এটাকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন সে 6টা ইলেকট্রন দিচ্ছে, সেও 6টা ইলেকট্রন পাচ্ছে। তাহলে ইলেকট্রন ইলেকট্রন সমান হয়ে গেল। আসো, স্টেপে আসো। আমরা জানি Fe এর বিক্রিয়া হচ্ছে এটা, এটার বিক্রিয়া এটা। ও যে 6টা ইলেকট্রন নিবে এটা আমি বুঝতেছি, কিন্তু ও ইলেকট্রন দিচ্ছে কয়টা? একটা। এটা হচ্ছে ডান দিকেও লেখা যায়, বাম দিকেও লেখা যায়। আমি নর্মালি বাম দিকে লিখি, আমি মাইনাস ইলেকট্রন দিয়ে লিখি, আমার লিখতে সুবিধা হয়, আমি এইদিকে লিখি না। Fe2+ থেকে ইলেকট্রন বাদ যাচ্ছে, আর এটা থেকে ইলেকট্রন যোগ হচ্ছে, আমি এভাবে লিখি, আমার সুবিধা হয় বাম দিকে লিখলে। কারণ বাদ দেওয়া মানে কি ইলেকট্রন দেওয়া, আর যোগ করা মানে কি ইলেকট্রন গ্রহণ করা। তো বাম দিকে লিখলে আমার এই সুবিধাটা হয়, আমি মিলাইতে পারি। ডান দিকে লিখলে আবার মানে যোগ করে দেখাইতে যে হচ্ছে কনফিউশনটা লাগে, তো আমি ওটা চাই না, আমি এটা বাম দিকে দিতেই চাই না, সেজন্য ডান দিকে লিখি সব। সো কিন্তু আমার তো ইলেকট্রন মিললো না, ও ইলেকট্রন দিচ্ছে একটা, কিন্তু ওর লাগবে 6টা, তাহলে আমাকে কি করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে। দেখো, 6 দিয়ে গুণ করতে হবে। সো আমি যদি 6 দিয়ে গুণ করি, তাইলে এখন কি, ও 6টা ইলেকট্রন দিচ্ছে, আমারও এখানে 6টা ইলেকট্রন ফিল হয়ে গেছে। এতটুকু পর্যন্ত আমার মিলছে। 6টা ইলেকট্রন গুলা আদান প্রদান মিলাইছি। এখন বাকি জিনিস মিলাইতে হবে। কি 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 মিলাইতে হবে দেখো। এখানে তো অক্সিজেন ছিল, এখানে অক্সিজেন ছিল, তো এইদিকে তো আমি ক্রোমিয়াম বাদে কিছু লিখি নাই, তাহলে ওই বাম সাইড ডান সাইড তো মিলাইতে হবে। তো এই অক্সিজেন গুলা কই থেকে আসবে অ্যাকচুয়ালি? এটা আমার এখানে কি ছিল? অ্যাসিড ছিল। যেহেতু অম্লীয় দ্রবণ ছিল, বলে দিছিল অম্লীয় দ্রবণ। অম্লীয় দ্রবণ মানে কি, ওখানে অ্যাসিড আছে, অ্যাসিড মানে ওখানে হাইড্রোজেন আছে, আবার এর মধ্যে অক্সিজেনও আছে। তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করে? পানি তৈরি করে। এখন এই পানির হিসাবটা আমাকে মিলাইতে হবে। কিভাবে? এইভাবে মনে রাখবা, বাম দিকে যতগুলা অক্সিজেন থাকবে, ডান দিকে ঠিক ততগুলাই পানি হবে। এখানে 7টা অক্সিজেন ছিল, তো এখানে ডান দিকে 7টা পানি লিখতে হবে। এখন যতগুলা পানি লিখবা, তার ডাবল হাইড্রোজেন বাম দিকে লিখতে হবে। কারণ কি, একটা পানি বানাইতে 2টা হাইড্রোজেন লাগে। তো পানি 7টা হইলে হাইড্রোজেন লাগবে কয়টা? 14টা। বুঝছো কি বলছি? প্রথমে দেখবে অক্সিজেন কয়টা, অক্সিজেন যতগুলো হবে ডান দিকে ততগুলা পানি, ডান দিকে যতগুলা পানি তার ডাবল পরিমাণ হাইড্রোজেন। আমার সেকেন্ড স্টেপ ডান। আমরা কি করছি, প্রথমে একদম জেনারেল বিক্রিয়া লিখছি, জারণ বিক্রিয়া এটা, বিজারণ বিক্রিয়া এটা। এরপরে কি করছি, এরপরে আমরা মিলাইছি যে 6টা ইলেকট্রন লাগবে, তো এটাকে 6 দিয়ে গুণ করছি, 6 দিয়ে গুণ করছি, সাথে 6 দিয়ে গুণও করছি, সাথে আরেকটা কাজ করছি, ওইটা অক্সিজেনের সমান পানি, পানি নিছি ডান দিকে, পানির সমান হাইড্রোজেন, ডাবল হাইড্রোজেন নিছি বাম দিকে। সো আমার সেকেন্ড স্টেপ ডান। থার্ড স্টেপে আমি যেটা করব, থার্ড স্টেপে আমি এটাকে এখন কনভার্ট করব, কারণ আমার বিক্রিয়াতে তো হচ্ছে এই হাইড্রোজেনটা নাই, মানে হাইড্রোজেন তো হাইড্রোজেন অনুযায়ী নাই, কোন একটা যৌগ হিসেবে আছে। তো ওই যৌগগুলোতে এখন রিপ্লেস করতে হবে। যেমন ডাইক্রোমেট আয়ন তো নাই, আমার কাছে কি আছে? আমাকে তো কেউ আয়নটা দেয় নাই, আমাকে দিছে K2Cr2O7, এটা থেকে আমি আয়নটা লিখছি। তো এখন আমাকে রিপ্লেস করে আয়নের জায়গায় আবার যৌগটা লিখতে হবে। সেম ভাবে আমি যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কই থেকে আসছে আমাকে ওইটা লিখতে হবে। এই Cr2টা কি তৈরি করছে ওইটা লিখতে হবে। এই পানিটা কই গেছে এইটা লিখতে হবে। এগুলো এখন রিপ্লেস করে এখন আমাকে লিখতে হবে। সো এই লাস্ট স্টেপটা হচ্ছে রিপ্লেসমেন্টের। সো দেখো এখানে কি করছে, এখানে প্রথমে যোগ করছে। যোগ করলে কি হবে, এই ইলেকট্রন কাটা যাবে, এগুলা বাম দিকে থাকবে, এগুলা ডান দিকে থাকবে, লিখছে। এখন আমাকে দর্শক আয়ন যোগ করে বিক্রিয়ার আণবিক সমীকরণ পূর্ণ করা হবে। আমার সমতা এতদূর পর্যন্ত ডান, কিন্তু আমাকে এখন লাস্ট স্টেপ, মানে এই দর্শক আয়নগুলা দিতে হবে, যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই বাট ওখানে প্রেজেন্ট আছে, ওগুলো রিপ্লেস করতে হবে। এখন দেখো Fe2+, এখানে কি ছিল, এখানে হচ্ছে হয়তোবা সালফেট দেওয়া ছিল, দেখে Fe2+ এর জায়গায় ফেরাস সালফেট লিখছে, পটাশিয়াম ক্রোমেটের জায়গায় K2Cr2, পটাশিয়াম ডাইক্রোমেট লিখছে।
এখানে সালফিউরিক অ্যাসিড দেওয়া ছিল, দেখো বলছে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে, দর্শক আয়ন রূপে পটাশিয়াম আর সালফেট ছিল, সেজন্য ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট। এই হাইড্রোজেনটা আসছে কই থেকে? সালফিউরিক অ্যাসিড থেকে। খেয়াল রাখার জিনিস, সালফিউরিক অ্যাসিড বানাইতে কয়টা হাইড্রোজেন লাগে? দুইটা। তাহলে 14টা হাইড্রোজেন থেকে কয়টা সালফিউরিক অ্যাসিড বানানো যাবে? 7টা। একটা সালফিউরিক অ্যাসিড বানাইতে হাইড্রোজেন লাগে দুইটা, তাহলে 14টা হাইড্রোজেন থেকে কয়টা সালফিউরিক অ্যাসিড হবে? 7টা। এখানে যদি সালফিউরিক অ্যাসিডের জায়গায় HCl দিত, তখন তুমি লিখতা 14টা HCl, কারণ HCl বানাইতে হাইড্রোজেন লাগে একটা। বুঝতে পারছো কি বলছি? আরো দেখবো, আগে কথা শোনো। যেমন দেখো এখানে FeCl3 আছে, এটাও মানে Fe3+ তৈরি হয়েছে, এটাও তো আমার সালফেট আয়নই তৈরি হবে। তাহলে Fe3+ আর সালফেট কি হয়? আয়ন আমরা জানি আধানগুলা চেঞ্জ হয়, সালফেটের আধান 2 আর Fe এর আধান হচ্ছে 2, এক্সচেঞ্জ হয়ে গেছে, এক্সচেঞ্জ হয়ে Fe এর আসছে 2 আর এর আসছে 3। এটা হচ্ছে ফেরিক সালফেট, এটা হচ্ছে ফেরিক সালফেট, আর এটা হচ্ছে ফেরাস সালফেট। সেম ভাবে এখানে Cr2, এটা কি তৈরি করবে? সালফেট তৈরি করবে। সেম ভাবে আয়ন নেওয়া হয়েছে, সালফেটের 2 ক্রোমিয়ামের কাছে আসছে, আর ক্রোমিয়ামের 3 সালফেটের কাছে গেছে। পানি আছে, আর সাথে দর্শক আয়ন রূপে এই K2SO4 এটা তৈরি হয়েছে। এটা কোনো বিক্রিয়ার মধ্যে নাই, বাইরে এটা তোমাকে অ্যাড করে দিতে হবে, এটা মনে রাখতে হবে। তো এটা হচ্ছে আমার সমতা। তুমি যদি আরো সামনের গুলো দেখো, আমি দেখাই আরেকটা। ধরো এখানে, ধরো এটা, এই বিক্রিয়াটাকে সমতা করতে বলছে। তো এখানে দেখো, এখানে কি কি আছে? এখানে আমার মেইনলি জারণ হবে Fe2+ আছে, এটা হচ্ছে Fe2+, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। তো জারক বিজারক আমি পেয়ে গেছি, এগুলো বাকিগুলো আমার হুদাই। তো সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, ও আমাকে কি করবে? ও আমাকে হাইড্রোজেন সাপ্লাই করবে। তো আমি জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া যদি লিখি, Fe2+ থেকে Fe3+ তৈরি হয়েছে, এটা জারণ বিক্রিয়া। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এটা যদি লিখি, দেখো পারম্যাঙ্গানেট এটা লিখছে, পারম্যাঙ্গানেট থেকে যেহেতু এটা অ্যাসিডিক অবস্থায়, অ্যাসিডিক অবস্থায় Mn2+ তৈরি হয়, যেটা আমরা দেখছিলাম টেবিলে, ওইটা লিখছে। দেন দেখো এই ধাপেই জিনিসটা করে নিছে, যতগুলো অক্সিজেন ছিল ঠিক ততগুলো পানি নিছে, আর তার ডাবল পরিমাণ হাইড্রোজেন নিছে। এখন চিন্তা করো, এখানে 5টা ইলেকট্রন লাগে, কেন 5টা? আবার যদি তুমি হিসাব করো, এটা মুহূর্ত হয়ে যায়, বাট তারপরে হিসাব করে যদি দেখাই, দেখো এক্স প্লাস -2 ইন্টু 4 ইকুয়ালস টু -1। তাহলে এখানে এক্স সমান পাবো হচ্ছে -1, আর ওইদিকে হচ্ছে 8, ওইদিকে যে যোগ হয়ে যাবে 7। তো এখানে ম্যাঙ্গানিজের হচ্ছে +7, আর এদিকে হয়ে গেছে +2। তাহলে +7 থেকে +2 বানাইতে হলে কয়টা লাগে? 5টা ইলেকট্রন নিতে হয়, সেখানে 5টা ইলেকট্রন নিছে। এখন এখানে চিন্তা করো, ফেরাস দিচ্ছে একটা, ও নিছে 5টা, তাহলে এখানে 5 দিয়ে গুণ করতে হবে। দেখো 5 দিয়ে গুণ করছে, আর এই যে পানির স্টেপ গুলো তো আগেরটাতেই করে ফেলছে, এটা করলেই হয়। দেন যোগ করছে, যোগ করার পরে ইলেকট্রন ইলেকট্রন কাটা গেছে, বাম দিকের গুলো বাম দিকে আসছে, ডান দিকের গুলো ডান দিকে আসছে। এবার আমাকে আয়ন ইয়া করতে হবে। এখন চিন্তা করো, এই জায়গায় একটা ঝামেলা করছে, সেটা যেটা দেখো, তুমি যখন আয়ন রিপ্লেস করতে যাবা, Fe2+ কি তৈরি করবে? FeSO4 তৈরি করবে, মানে এখান থেকে তুমি পাবা 5টা FeSO4। ম্যাঙ্গানিজ কই থেকে আসছে? ম্যাঙ্গানিজ MnO4, ওটা আসছে পটাশিয়াম MnO4 থেকে। পানি আসছে কই থেকে? আমাকে দিছিল সালফিউরিক অ্যাসিড, তাইলে আমি 8টা হাইড্রোজেন থেকে 4টা সালফিউরিক অ্যাসিড পাবো। দেন এইদিকে ফেরাসের পাওয়ার হচ্ছে 2, না ফেরিক, এটা ফেরিকের হচ্ছে 3, আর সালফেট একজন আরেকজন পাওয়ার ট্রান্সফার হবে, মানে এখানে 3 আসবে, এখানে 2 আসবে। দেন Mn কি তৈরি করবে? Mn সালফেট তৈরি করবে, MnSO4, একটা ছিল দেখে একটাই। দেন এখানে 4H2O। এখন চিন্তা করো, এই জায়গায় দেখো, এই জায়গায় ফেরিক ফেরিক ছিল কয়টা? 5টা। 5টা না? এই জায়গাতেও তো 5টা তৈরি হওয়ার কথা, তাই না? জি ভাই। কিন্তু এখানে কি 5টা হচ্ছে? 10টা হয়ে যাচ্ছে না? না। কিন্তু আমার তো বাম দিকে কয়টা ছিল? 5টা ছিল, তাহলে ডান দিকেও 5টা হবে। তাহলে এখানে কি আমাকে 5/2 লিখতে হবে?
5/2 লিখতে হবে না? কারণ বাম দিকে যতগুলো লোহা আছে ডান দিকেও তো ততগুলো লোহা থাকতে হবে, মানে ফেরাস থাকতে হবে, কি বলে ফেরাম থাকতে হবে। বাম দিকে যদি থাকে 5টা, ডান দিকে তো 10টা থাকতে পারবে না। ডান দিকে তো যেহেতু সমতা, ডান দিকেও তো 5টাই থাকবে। আর এখানে যেহেতু একটা যৌগ বানাইতে 2টা লাগে, তাহলে এখানে আমাকে সামনে 5/2 লিখতে হবে, তাই না? জি জি ভাইয়া। কিন্তু 5/2 লিখা যায় না। মানে এটা পূর্ণ সংখ্যা লিখতে হয়, দেখে পুরা বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করে এভাবে। দেখো 5 হয়ে গেছে 10, 1 হয়ে গেছে 2, 4 হয়ে গেছে 8, 5/2 হয়ে গেছে 5, mn হয়ে গেছে 2, 4টা পানি ছিল 8টা পানি। শুধু এই এক 5/2 কে চেঞ্জ করার জন্য এই পুরা বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করে দিছে। বুঝতে পারছো কি করছে? সো তুমি যেটা করবা, এটা দেখাইলাম কারণ এটা হচ্ছে কনসেপ্ট, এটা রিলেটেড অঙ্ক আমরা এখনো দেরি আছে, আমরা এখনো শুরু থেকেই আসবো, অনেক কিছু দেখবো, তারপরে এটাতে আসবো। জারণ বিজারণের এই পার্টটা আমারও প্রিপারেশন ছিল না দেখে আমি জারণ বিজারণের পার্টটা দেখাই নিলাম। তুমি যেটা করবা, তুমি হচ্ছে এই জারণ সংখ্যার এই জিনিসগুলো দেখবা, জারণ সংখ্যা কিভাবে বের করে এই জিনিসগুলো দেখবা। আর এইখানে আমরা যে দুইটা জাস্ট দেখলাম, এই দুইটা দেখলেই হবে আপাতত। এই দুইটাই কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি করছে এই স্টেপ গুলা, একটা হচ্ছে এইটার আর একটা হচ্ছে এইটার। আমি যে দুইটা দেখাইলাম আরো অনেক আছে, ওগুলা দেখবো আমরা। ওগুলা হচ্ছে তুমি করবা, তুমি এখন করতে হবে না, ওগুলা হচ্ছে আমরা সিরিয়ালি সব করে আসবো তারপরে করবা। এখন আপাতত যে দুইটা দেখাইছি এই দুইটা হচ্ছে দেখে রাখবা কিভাবে হয়েছে। ওকে, আর আমি হচ্ছে তোমার ওই খাতাটা চেক করে দেখবো নি কিছু ভুল করছো, দেখছি। খেয়াল করো না এই অবস্থানটা ধাতুর ওই পার্টটুকুতে একটু ভুল করছো দেখলাম, আমি চেক করে দেন তোমাকে ওইটুকু বুঝাই দেবো। ওকে, ঠিক আছে ভাইয়া। তো তোমার কাজ আপাতত এইটুকুই। কালকে দেখি, কালকেও ছুটি, পরশুও ছুটি। তো কালকে সকালেও পারবো আশা করি পড়াইতে, যদি তুমি পড়ো। আচ্ছা ভাইয়া, আমি নক দিবনি। ঠিক আছে, আজকে এইটুকু দেখাইলাম। আর হচ্ছে, আচ্ছা থামো দেখি তোমার কপিটার ওই পার্টটুকু বুঝাই দিই, চেক করি দাঁড়াও। তোমাকে প্রথম যে প্রশ্নটা দিছিলাম, ওই জায়গায় একটা জিনিস খেয়াল করো নাই তুমি। দেখো ওখানে বলছিলাম যে দুইটা মৌল ছিল, দুইটা মৌল ছিল। জি ভাই, এল 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 একটা ছিল কিউ আর একটা ছিল এল। এখানে বলছিল এল, এলটা অবস্থান্তর না নাকি হ্যাঁ। তো এখানে দেখো লেখা ছিল এল এর ইয়া ছিল n-2 d10 ns2, আর বলা ছিল এনটা হচ্ছে সর্বনিম্ন মান। ডি অরবিটাল সর্বনিম্ন কার থাকে? 1 নাম্বার কক্ষপথে ডি অরবিটাল থাকে? না, না ভাইয়া, দুয়ের থাকে? দুই এলে তো থাকে না। 3-এর থাকে? তিনের, জি ভাইয়া, তিন। তাহলে লোয়েস্ট ডি অরবিটাল আলা এন এর ভ্যালু কত? 3। মানে এটা কি 2d10? আচ্ছা দাঁড়াও, 2d10 তো নাই। তো এন এর ভ্যালু কত এখানে? 4। ফোর। তাহলে 4d, 4d না, এটা 3d হয়ে যাবে। 3d10, n মানে হচ্ছে 4s2, তাই না? এটা কে? জিঙ্ক। হ্যাঁ। তো প্রথমে এটা লিখতে হবে, এটা জিঙ্ক পরমাণু। তুমি যে শনাক্ত করলা, এটা একটা স্টেপ। দেন তোমাকে কি করতে হবে, জিঙ্কের যে পরমাণু আছে, জিঙ্ক কি করে, জিঙ্ক 2+ আয়ন তৈরি করতে করে, যেটার ইয়া হচ্ছে 3d10, এই বিন্যাসটা দেখাইতে হবে। তারপরে তুমি ওই সংজ্ঞা দিয়ে বলবা যে এটা পূর্ণ আছে, দেখি এটা অবস্থান্তর বুঝছি না। ভাই, আমি এটা বুঝছো? আলাদা করে বের করি না কাল। মানে তুমি আমি দেখছি তুমি সংজ্ঞা লিখছো, সংজ্ঞা লিখছো, সংজ্ঞা লিখে দেন বলছো এটা অবস্থান্তর না। ঠিক আছে, সংজ্ঞা লিখতে হবে তোমাকে, তোমাকে তো বলতে হবে অবস্থান্তর কেন হয়। ওই সংজ্ঞাটা তোমাকে মাস্ট লিখতে হবে, কিন্তু তোমার প্রথম কাজ হচ্ছে তুমি শনাক্ত করলা এটা হচ্ছে জিঙ্ক। দেন এটার আয়ন কি হবে? এটার আয়ন হবে হচ্ছে জিঙ্ক 2+, যেটার ইলেকট্রন বিন্যাস তুমি দুইটারই লিখবা, জিঙ্কেরটাও লিখবা,
জিঙ্ক 2+ এরটাও লিখবা। দেন তুমি সংজ্ঞার সাথে মিলাবা যে এখানে D1 থেকে 9 নাই, D10 পূর্ণ অবস্থায় আছে, তো আমি এটাকে বলতেছি অবস্থা না। তো কিছু লিখার দরকারই নাই অ্যাকচুয়ালি, তুমি বিক্রিয়া দিয়ে বুঝাই দিতে পারবা। দেন তোমাকে বলছে প্যারাম্যাগনেটিকের ইয়াটা দেখাইতে, আয়নগুলোর মধ্যে কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা না, সেটা কিভাবে দেখাবা? এটা যদি আমি দেখি নাই কেমনে করছো। প্যারাম্যাগনেটের জন্য তোমাকে দেখতে হবে যে এখন হ্যাঁ, বলো হ্যালো, বলো বলো। হ্যাঁ, মানে প্যারামেট্রিক ও ম্যাগনেটিক, এটা তো হচ্ছে হুম, চুম্বকধর্মী প্রচেষ্টা। যে হচ্ছে প্যারামেট্রিক পদার্থে এখানে হচ্ছে ইলেকট্রন গুলো বিজোড় আকারে থাকে, মানে ইলেকট্রন। বিজোড় মেইনলি ম্যাগনেটিজম দেখাবে যখন তোমার বিজোড় ইলেকট্রন মানে সিঙ্গেল ইলেকট্রন থাকবে, তখন সিঙ্গেল ইলেকট্রন যত বেশি থাকে তত বেশি ম্যাগনেটিক হয়। এটা মেন কনসেপ্ট এটা। তো এটা দেখি আমি, এটা তোমাকে আমি লিখে দিব নি তোমাকে এটা। So, আর 2 নম্বরে কি ছিল দেখি, পাঁচ হচ্ছে আমি পড়ি নাই তো, আমি পড়ে দেখবো নি, তুমি কি লিখছো দেখে দেন। দেন পাঁচ 2 নম্বরে হচ্ছে, বলো। ইলেকট্রন সীমাবদ্ধ থাকে, কিন্তু আমি এটা হচ্ছে ঠিকমতো এক্সপ্লেন করতে হ্যাঁ পারছি হ্যাঁ না। হ্যাঁ, ডায়াম্যাগনেটিক যে থাকে এখানে সিঙ্গেল ইলেকট্রন থাকেই না, সে ম্যাগনেটিজম দেখায় না। আর প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক যে দুইটা আছে, এই দুইটাতে ওদের সিঙ্গেল ইলেকট্রন থাকে, একটার বেশি থাকে একটার কম থাকে, মানে দুইজনই ম্যাগনেটিজম দেখায়, একজন কম দেখায় একজন বেশি দেখায়। আর ডায়া যেটা ওর থাকেই না, দেখেও দেখাও না, এরকম কনসেপ্ট এটা। তো এটাই মেনলি এক্সপ্লেন করতে হবে, আমি দেখবো না তুমি কি লিখছো, আপাতত কোশ্চিনটা বুঝাই। দেন হচ্ছে বলছে কিউএমডি 3টা মৌল, একটা হচ্ছে এন এর ভ্যালু দিয়ে দিছে মানে 2s2 2p2, একটা হচ্ছে 2s2 2p3, একটা হচ্ছে 3s2 3p3, তাহলে কোনটা কি? 1s2 2s2 1s2 2s2 1s2 2s2 2p6, তাহলে প্রথমটা হচ্ছে 1 2 3 4 5 6 হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন, কার্বন প্রথমটা কার্বন, দ্বিতীয়টা নাইট্রোজেন, হচ্ছে নাইট্রোজেন, এটা মনে হয় কি ফসফরাস। ফসফরাস। তাইলে QH4, QH4 মানে এটা আমার ছিল কিউ, এটা ছিল এম, এটা ছিল ডি। QH4 মানে হচ্ছে কার্বন H4, মিথেন। মিথেনের আকৃতি দেখাইতে বলছে, মিথেনটা কেমন, তো মিথেনে কি হয়, কার্বনের কত 4, +4/2 পাবা হচ্ছে 4, মানে sp3, sp3 সংকরণ দেখাইতে হবে, জ্যামিতিক আকৃতি কেমন হয় sp3, ওটা দেখাইতে হবে। ওই চতুষ্ক এটা লিখতে হবে, এটাই লিখতে হবে, লিখে তোমাকে ওই ছবিটা আঁকাইতে হবে যেখানে কার্বন মাঝখানে থাকবে, এরকম হাইড্রোজেন দেখাইতে হবে, এটা হাইড্রোজেন এটা হাইড্রোজেন এটা হাইড্রোজেন। এভাবে হাত আঁকাই দিতে হবে নাকি? আমি ওইটা করতে পারবো। ওই ছবিটাতে এবিসিডি যেটা দেখাইছিলাম না, জি জি ওইটার জায়গায় কার্বন আর হাইড্রোজেন এগুলো রিপ্লেস করে লিখতে হবে এটাই sp3 আকার চতুষ্কলীয়, মানে ব্যাখ্যা দেওয়া আর কি। দেন তোমার এমওডি মৌলগুলার হাইড্রাইড বন্ধনের, এমওডি মানে একটা হচ্ছে হ্যাঁ, এটা আকার ছোট বড় হওয়ার কারণে। এমওডি, এগুলার হাইড্রাইড বন্ধন কোণের ভিন্নতা, মানে এটার হাইড্রাইড মানে হচ্ছে একটা এইটা আর একটা এইটা, দুইটার বন্ধন কোণের তফাতের কারণের কথা বলতে বলছে। দেখবো নি এটা কি লিখছো। ওকে, এটা মেনলি প্রশ্ন ছিল, আমি খুঁজে কয়েকটা দিছিলাম, বেশি টাইমও পাই নাই। দেখি আমি আরেকটু বসবো, বসে তোমার কোশ্চেন গুলো সলভ করবো। ওকে, তোমার কাজ আপাতত এইটুকুই, কালকে দেখি আমরা বসবো নি, আবার বসে হচ্ছে আবার ব্যাক টু দা ওই শুরুর যে অঙ্কগুলা করতেছিলাম সিরিয়ালি ধরে ধরে এই চ্যাপ্টারের পুরো অঙ্কটা করব। জারণ বিজারণ এই যে আজকে যেগুলো দেখলাম এগুলো অ্যাকচুয়ালি অঙ্কই, গ নাম্বারে দিবে তোমাকে হচ্ছে সমতা করতে, ঘ নাম্বারে যে বলবে যে অঙ্ক করো। আবার কখনো কখনো ডিরেক্ট অঙ্ক করতে বলবে, তখন তোমাকে এই জিনিসগুলো এত ব্যাখ্যা করার টাইমও পাবে না, তখন তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে 5টা ইলেকট্রন 7টা ইলেকট্রন কতগুলো ইলেকট্রন দিচ্ছে, এই সংখ্যাটা মেনলি লাগে অঙ্ক করার জন্য। সো এটা মাথায় রেখে ইয়া করতে হয়, এটা মুখস্থ হয়ে যায়, অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যায়। সো কালকে দেখা হবে আবার, আমি তোমাকে রেকর্ডিং